diabetic food. Most of us have heard this term because if we have got any senior citizen in our family, most of them suffers from diabetes and at times they suffers from ulcer in their legs. And a diabetic patient when develops ulcer in the leg, we called it diabetic foot ulcer. Common term. It is a very important term. Frequently you have to face this term and you have to manage such type of patients. But in our textbook, Bailey and Lab, very minimum information is there. So most of us, we sleep it, and if we sleep it, then we have a deficiency in knowledge regarding this common disease. আজকাল আমাদের দেশে প্রায় জায়গায় ডায়াবেটিক হসপিটাল হচ্ছে। সেখানে যদি কখনো যাওয়ার সুযোগ হয় দেখবা যে কত পেশেন্ট আসছে হ্যাভিং দেয়ার ফুট আলসার্স। তো যাই হোক, নাও আমরা এ ব্যাপারে একটু আলাপ করি। Diabetic foot ulcer কিন্তু it is not a single disease. It is a multiple, it is entity of multiple diseases. What are those? First thing, there develops a somatic motor neuropathy, some dearrangements in that somatic nerve supply. It causes weakness in the intrinsic muscles of the foot. Diabetes causes somatic motor neuropathy. And this somatic motor neuropathy causes weakness in the intrinsic muscles of the foot. We know what are the intrinsic and extrinsic muscles of the foot. I am not going to discuss the details regarding this. Next thing is visceral sensory neuropathy. It causes reduction or abolitions proprioception. Visceral sensory neuropathy হচ্ছে যার ফলে it reduces or abolishes proprioception. Clear? Third thing আসছে, so repeated work on such foot, there develops permanent structural deformity and development of claw foot or rocker bottom foot. দুটো টার্ম, claw foot or rocker bottom foot. Have you heard this name? Probably it is new to all. However, তাহলে প্রথমে কি হচ্ছে, সোমেটিক নার্ভ ড্যামেজ হচ্ছে। সোমেটিক নার্ভ ড্যামেজ হলে কি হচ্ছে, উইকনেস ইন দি ইন্ট্রিনসিক মাসেলস অফ দি ফুট। আরেকটা কি হচ্ছে, ভিসারাল সেন্সরি নিউরোপ্যাথি হচ্ছে, যার ফলে রিডিউসেস আর অ্যাবলিশেস দি প্রোপ্রিওসেপশন, দ্যাট ইজ আমার পায়ে কোনো একটা শার্প অবজেক্টের উপরে পড়লো, একটা পেন হবে, বাট আই হ্যাভ লস্ট দ্যাট পেন সেন্সেশন, আমি বুঝতে পারছি না। তুমি তুমি ডায়াবেটিক পেশেন্ট, তুমি জুতা পরছো, জুতার ভিতরে একটা কোনো অবজেক্ট মানে হার্ড অবজেক্ট রয়েছে, তারপর পা পড়লো, সেখানে যে পেন হবে তুমি এই পেনটা বুঝতে পারছো না, যার ফলে ওই অবস্থায় তুমি মুভমেন্ট শুরু করে দিলে এবং ওই অবজেক্টটা তোমার পাকে কন্টিনিউয়াসলি ইনজিউর্ড করতে থাকলো। ঠিক আছে, এইভাবে করে আলসারটা কিন্তু ডেভেলপ হচ্ছে। তাহলে সো রিপিটেড ওয়ার্ক অন সাচ ফুড, যখন এখানে তোমার সোমেটিক মোটর নিউরোপ্যাথি হচ্ছে এবং ভিসারাল সেন্সরি লস হচ্ছে, এই অবস্থায় যদি তুমি রিপিটেডলি হাঁটতে থাকো, আলটিমেটলি কি হয়, দেয়ার ডেভেলপস এ পার্মানেন্ট স্ট্রাকচারাল ডিফর্মিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ক্লভ ফুট অ্যান্ড রোকার বটম ফুট। অনেক সময় দেখবা যে আমরা যখন জুতা পরি, জুতা পরতে পরতে জুতার তলাটা ক্ষয়া হয়ে একদম অ্যাবনর্মাল একটা শেপ হয়ে যায়, বাট হোয়েন ইট ওয়াজ নিউ তখন সুন্দর শেপ থাকে, বাট ওটা অ্যাবনর্মাল শেপ হয়ে যায়। হোয়াই ইট বিকাম দিস অ্যাবনর্মাল শেপ? তোমার পায়ের শেপ যদি অ্যাবনর্মাল না হয় তাহলে তো জুতার তলাটা ওরকম অ্যাবনর্মাল হওয়ার কথা নয়, কারণ আমরা হাঁটি তো রাস্তার পথে, রাস্তা তো লেভেল। তাহলে এই তুমি জুতা দেখলে বুঝতে পারবা যে পায়ের যে আর্চ অফ দি ফুট যেটা আছে, এই আর্চ অফ দি ফুটে কোনো চেঞ্জ এসেছে কিনা। যদি আর্চ অফ দি ফুটে চেঞ্জ থেকে থাকে, অবভিয়াসলি তোমার জুতা দেখলে সেটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সেখানে একটা চেঞ্জ আছে। এবং এই আর্চ অফ দি ফুটে যখন চেঞ্জ হয়ে যায় তখন কি হয়, এটা আমরা যখন হাঁটছি, হার্ড অবজেক্টের উপর দিয়ে আমরা হাঁটছি, তো আমাদের ন্যাচারালি আমাদের আর্চ অফ দি ফুট আমাদেরকে সুন্দরভাবে একটা প্রোটেক্টিভ মেকানিজম দিয়েছে, কিন্তু যদি এটা অ্যাবনর্মালিটি এসে যায় তখন দেখা যাচ্ছে কি একটা জায়গার উপরে বেশি প্রেশার পড়ছে, আরেকটা জায়গার পরে কম প্রেশার পড়ছে। তাহলে যে জায়গাটা প্রেশার বেশি পড়ছে সেই জায়গাটায় ড্যামেজ তখন বেশি হচ্ছে। ইট ইজ দি মানে মেন থিং। তো দিস বনি চেঞ্জেস প্রডিউসেস লোকালাইজড এরিয়াস অফ হাই প্রেশার জোন অন দি সোল অফ দি ফুট। তাহলে এই যে ক্লাব ফুট অ্যান্ড রোকার বটম ফুট, এই যে দুটো কথা বললাম, এটা হচ্ছে বনি চেঞ্জ এসে যায় একটা, ডিউ টু প্রেশার
এবং অ্যাবনর্মাল গেটের জন্য একটা চেঞ্জ এসে যায়। তো দিস বনি চেঞ্জেস প্রডিউসেস লোকালাইজড এরিয়াস অফ হাই প্রেশার জোন on the sole of the foot, particularly under the head of the metatarsal bones, on the tip of the toes, on heel and under the midfoot. ঠিক আছে? God we have created us and giving a arch of the foot, it is very complex thing. এই আর্চ অফ দি ফুটের উপর দিয়েই আমরা 100 কেজি 200 কেজি ওজন আমরা কিন্তু সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছি, তাই তো? ওটা আর্চ অফ দি ফুট কীভাবে যে ব্যালেন্স মেনটেন করছে এটা ভাবতে গেলে খুবই অবাক লাগে। হাউএভার এই বনি চেঞ্জটার জন্য একটা প্রেশার জোন সৃষ্টি হয় কোথায়? ওভার দি হেড অফ দি মেটাটার্সাল বোন, আর কোথায়? টিপ অফ দি টোজ, অন দি হিল অ্যান্ড আন্ডার দি মিড পয়েন্ট অফ দি ফুট। The initial response to this high pressure zone is the formation of a protective callus. তো এইটা যখন এই হাই প্রেশার জোন সৃষ্টি হচ্ছে, এরপর যখন আমরা রিপিটেডলি ওয়ার্ক করছি তখন কি হচ্ছে? ওখানে প্রোটেক্টিভ ক্যালাস সৃষ্টি হচ্ছে। এই জায়গাগুলো, আঙ্গুলের মাথাগুলো, তারপরে সোল, মিড পয়েন্টে একটা শক্ত হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি ক্যালাস। প্রায় অনেকের পায়ে আছে কিন্তু শক্ত হয়ে গেছে এই জিনিসটা, এটা হচ্ছে প্রোটেক্টিভ ক্যালাস। এরপরে আসো কি আরেকটা চেঞ্জ আসে ডায়াবেটিসে, সেটা হলো অটোনমিক নিউরোপ্যাথি। হোয়াট উইল হ্যাপেন ডিউ টু দিস? Due to this autonomic neuropathy, it reduces sweating and that increases the formation of callus. Autonomic neuropathy, that is diabetes কোথায় কোথায় হিট করে দেখো? সোমেটিক সেন্সরি নার্ভকে হিট করেছে, ভিসারালকে, এবং এখানে অটোনমিক নার্ভাস সিস্টেমকেও সে হিট করছে। তার ফলে কি হচ্ছে? ইট রিডিউসেস দি সোয়েটিং, অ্যান্ড সোয়েটিংটা যখন কম হচ্ছে তখন শরীর কম ঘামছে, সোয়েটটা মানে ড্রাই হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি ইট হেল্পস ইন দি ফরমেশন অফ ক্যালাস। পেশেন্টস লোড অ্যাক্টিং আপন দি ক্যালাস, এইরকম ক্যালাস ফরমেশন হলো। তারপরে কি হচ্ছে দেখো? পেশেন্টস লোড অ্যাক্টিং আপন দি ক্যালাস কজেস লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স শিয়ার ফোর্সেস। লঙ্গিটিউডিনাল এবং ট্রান্সভার্স শিয়ার ফোর্সেস ট্রমা টু দি সাবকিউটানাস টিস্যু বিটুইন দি আন্ডারলাইং বোন অ্যান্ড ওভারলাইং ক্যালাস। তাহলে এই যে ট্রান্সভার্স অ্যান্ড লঙ্গিটিউডিনাল শেয়ারিং ফোর্স সৃষ্টি হচ্ছে, এবং এরা কি করছে? সাবকিউটানাস টিস্যু যেটা থাকছে বিটুইন দি বোন অ্যান্ড ক্যালাস, এর মাঝখানে তোমার আলসার ফর্মেশন করছে। সাবকিউটানাস টিস্যু অ্যান্ড বোন, ওভারলাইং ক্যালাস, ঠিক আছে? প্রোডাকশন অফ ক্যাভিটি কন্টেনিং সিরাম অর ব্লাড। তো ওখানে যখন একটা আলসার হচ্ছে তখন সেখানে একটা ক্যাভিটি সৃষ্টি হচ্ছে, যাতে হয় ব্লাড থাকছে অথবা সিরাম থাকছে। ক্যাভিটিস কোয়ালেস অ্যান্ড ব্রেকডাউন, ফরমেশন অফ অ্যান আলসার। এই ক্যাভিটিগুলো 2-3টা একসাথে হচ্ছে, হয়ে একটু বড় হচ্ছে, এবং ব্রেকডাউন হলে আলসারের সৃষ্টি হচ্ছে। তাহলে ডায়াবেটিস আলসারটা কিভাবে হচ্ছে, এর মেকানিজমটা আমরা জানলাম। যদিও তোমাদেরকে হয়তো পরীক্ষায় এই জিনিসটি আসবে না, বাট এইটা জানা না থাকলে তুমি ডায়াবেটিক ফুট আলসার সম্পর্কে ভালো ধারণা মনে রাখতে পারবে না। ক্লিয়ার? তাহলে ডায়াবেটিস আলসারটা কিভাবে হলো এখন বুঝতে পারছো? দি ডিফেক্ট বিনিথ ইজ মাচ মোর ওয়াইডার স্প্রেড দ্যান দি ক্যালাস অ্যাবভ। এবং এই যে একটা আলসার হচ্ছে ক্যালাসের ভিতরে এবং বোনের মাঝখানে, এটা উপরের দিক থেকে যতটুকুটা বোঝা যাচ্ছে, ভিতরে আরও বেশি ডিপ থাকছে। ডিপ টিস্যু ডিস্ট্রাকশন অকার্স আর্লিয়ার দেন দি এপিথেলিয়াল ব্রেকডাউন। ডিপ স্ট্রাকচারের ভিতরে তোমার ড্যামেজটা বেশি হচ্ছে, ও স্কিনকে যখন ব্রেক করছে তার আগেই মানে তোমার আন্ডারলাইং স্ট্রাকচারের ভিতরে ডিস্ট্রাকশানটা বেশি হচ্ছে। টিপিক্যাল অফ নিউরোপ্যাথিক আলসার। তাহলে আলসারটা যেভাবে নিউরোপ্যাথিক আলসার হলে এটা সবসময় মনে রাখবা, উপরে যেটুকু তুমি দেখছো এর ভিতরে কিন্তু আরও অনেক বেশি আছে আলসারটা। 3/4 of all neuropathic ulcer occurs in the forefoot and remainder occurs in the midfoot or heel. তাহলে নিউরোপ্যাথিক আলসারে ম্যাক্সিমামই অকার করে তোমার ফোরফুটে হচ্ছে। নাও ক্লাসিফিকেশান অ্যান্ড স্টেজিং অফ ডায়াবেটিক ফুট আলসার। সেখানে দেখো, দি ডায়াবেটিক ফুড ইজ ক্লাসিফাইড অন দি বেসিস অফ এটিওলজি ইনটু, আমরা দুটো ক্লাসিফিকেশনে ভাগ করছি, এক নিউরোপ্যাথিক ফুড অ্যান্ড নিউরো ইস্কেমিক ফুড। নিউরোপ্যাথিক ফুডে কি থাকছে? নিউরোপ্যাথি ইজ ডমিনেন্ট হিয়ার। সেখানে নিউরোপ্যাথি রিলেটেড যে সিমটম দ্যাট ইজ ডমিনেন্ট দেয়ার, অ্যান্ড নিউরো ইস্কেমিক ফুডে ভাস্কুলার ডিজিজ ইজ ডমিনেন্ট। ঠিক আছে? তাহলে নিউরোপ্যাথিক আর নিউরো ইস্কেমিক, নিউরোপ্যাথিতে
নিউরোপ্যাথিক সিমটমটা বেশি থাকবে, আর নিউরো ইসকেমিকে তোমার ভাস সার্কুলেশনটা বেশি থাকবে। এবং এর দুটো জায়গায় ইনফেকশন থাকতে পারে অথবা ইনফেকশন ছাড়াও থাকতে পারে। এখানে ইন্টারন্যাশনালি কতগুলো ক্লাসিফিকেশন করা হয়েছে অ্যাকর্ডিং টু দি ন্যাচারাল হিস্ট্রি। যে ক্লাসিফিকেশান অ্যান্ড স্টেজিং কীভাবে করা হয়েছে দেখো, স্টেজ 1 থেকে 6 পর্যন্ত নর্মাল, হাই রিস্ক, আলসারেটেড, সেলুলিটিক, নিউরোটিক অ্যান্ড মেজর অ্যাম্পুটেশন। এখানে এই যে একটা ক্লাসিফিকেশান সিস্টেম আছে, এমি এডমন্ড অ্যান্ড এভি ফস্টার, এই দুই ভদ্রলোকের নাম অনুসারে একটা ক্লাসিফিকেশান হয়েছে। তারা 6টা ভাগ করেছে, নর্মাল, হাই রিস্ক, আলসারেটেড, সেলুলিটিক, নিউরোটিক অ্যান্ড মেজর অ্যাম্পুটেশন। 6টা যে স্টেজ ভাগ করা হয়েছে সেই 6টার বিবরণ দেখো। নর্মাল, স্টেজ 1টাকে নর্মাল বলছি, দ্যাট ইজ ক্লাসিক্যাল কন্ডিশন। ফুড যেটা তুমি দেখতে পাচ্ছ ইট ইজ এ নর্মাল। হাই রিস্ক, পায়ের শেপ দেখেছো কেমন হয়ে গেছে? ওই যে আমরা বনি চেঞ্জের কথা আগে বলেছিলাম 2টা, তার ফলে দেখো চেঞ্জ, পায়ের শেপটা কেমন হয়ে গেছে, এটা হাই রিস্ক। এরপরে আসছে দেখো আলসারেটেড, পায়ের তলায় আলসার হয়ে গেছে। সেলুলিটিক, দেখো এখানে সেলুলাইটিস ডেভেলপ করে গেছে। আর এটা হচ্ছে নিউরোটিক, এখানে দেখো ড্যামেজ হয়ে গেছে, এখন অলরেডি স্ল্যাপ আউট হয়ে গেছে। অ্যান্ড মেজর অ্যাম্পুটেশন, ইট ইজ এ অ্যাম্পুটেড লেগ। আরেকটা ক্লাসিফিকেশান সিস্টেম আছে, সেটা হলো ওয়াগনার ক্লাসিফিকেশান অফ ডায়াবেটিক আলসার। এইটা আমরা মোস্টলি ইউজ করে থাকি। সেখানে ইট ইজ দি মোস্ট ওয়াইডলি কোটেড ক্লাসিফিকেশান। ইট গ্রেডস দি ফুড ডিপেন্ডিং অন সিভিয়ারিটি। সেটা কি করেছে দেখো, গ্রেড 0 থেকে গ্রেড 5 পর্যন্ত করেছে। আগে ছিল 1 to 6, এখানে হচ্ছে 0 থেকে 5, অলমোস্ট ইজ সেম বাট একটু ভিন্ন নাম আছে। 0তে কি হচ্ছে, ইনট্যাক্ট স্কিন, দ্যাট ইজ ইম্পেন্ডিং আলসার, আলসার হয়ে যাচ্ছে বাট স্কিন এখনও ইনট্যাক্ট আছে এই স্টেজে। তারপরে সুপারফিশিয়াল, এরপরে আসছে ডিপ টু টেন্ডন, বোন অর লিগামেন্ট। আলসারটাকে ডিপ হয়েছে, টেন্ডন, বোন অথবা লিগামেন্ট পর্যন্ত স্প্রেড করেছে। থার্ড থিং হচ্ছে অস্টিওমাইলাইটিস। তারপরে আসছে কি গ্যাংরিন অফ টোজ অর ফোরফুট। অ্যান্ড 5 হচ্ছে যে গ্যাংরিন অফ দি ইন্টায়ার ফুট। ডায়াবেটিক ফুড নিয়ে আমরা এত বেশি বিচলিত এবং মানে দুশ্চিন্তায় থাকি যেটা ইউ ক্যান্ট ইমাজিন। যদি কোনো ফ্যামিলিতে একবার একজনের ডায়াবেটিক ফুড আলসার হয়েছে, তো ইটস ভেরি টাফ টু ম্যানেজ অ্যান্ড ইটস ভেরি টাফ টু হিল, বিকজ মোস্ট অফ দি পার্সনস হ্যাভিং ডায়াবেটিক, তারা নিজেদেরকে ফুড নিয়ন্ত্রণ করতে পারে না। আর ফুড নিয়ন্ত্রণ করলেও যে ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকে, ইটস নট দ্যাট। এটা হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ এবং এটা আমাদের প্রতিটা পরিবারেই বলতে গেলে কম বেশি সবারই আছে। এবং ডায়াবেটিক মানুষদেরকে আমরা কতগুলো কমন জিনিস অ্যাডভাইস করি, সেটা হলো কেয়ার অফ ফুড। এটা হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং, কেয়ার অফ দি ফুড। তারপরে আরেকটা জিনিস আছে যে নখ কাটা। নখ কাটাটা খুবই, এটাও আমরা খুব কশাসলি করতে বলি এবং নিজেকে না করে অন্যকে দিয়ে নেলটা কাটায় নি তার কথা বলি। আরেকটা হচ্ছে কেয়ার অফ দি ফুটের মধ্যে যদি আমরা তাকে স্কিনটাকে একটু সফট রাখার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, যেমন ভ্যাসলিন বা লোশন, এগুলো রেগুলার ইউজ করা হয়। স্কিনটা যদি একটু সফট থাকে তাহলে আলসারেশনের চান্স কম থাকে। আরেকটা করতে বলি কি আমরা, যে শু রেগুলারলি চেঞ্জ করতে হবে, অন্তত 6 মাস 9 মাস পরই জুতা চেঞ্জ করতে হবে। কারণ আমার পায়ের আর্চের কতটুকু চেঞ্জ হয়েছে, যেটুকু হয়েছে সেটা আমি এখনও কারেকশান করতে পারছি না, বাট ওই চেঞ্জড আর্টসটুকু যাতে আমাকে ক্ষতি না করে, এই জন্য শুয়ের তলাটা আমরা রেগুলারলি চেক করতে বলি এবং চেঞ্জ করতে বলি। সো তুমি কম দামি জুতাই পরো, তুমি 6 মাস পর জুতাটা চেঞ্জ করে দাও, তাহলেও হয়তো বা আমরা সেভ করতে পারি। এই সমস্তভাবে আমরা ম্যানেজমেন্ট করে অনেক সময় আমরা একটু সুস্থ জীবনযাপন করতে পারি। ডায়াবেটিক ফুড আলসার অ্যান্ড বার্জাস ডিজিজ থেকে যেটা হয় সেটা কিন্তু আর্টারিয়াল, এটা হলো এন্ড আর্টারাইটিস অবলিটারেন্স। এর আরেকটা নাম হচ্ছে এন্ড আর্টারাইটিস অবলিটারেন্স। এন্ড আর্টারাইটিস অবলিটারেন্স তার মানে হচ্ছে কি, যে সমস্ত জায়গায় ডিস্টাল যে আর্টারিগুলো আছে, এই আর্টারির সাপ্লাইটা তোমার গ্র্যাজুয়ালি অফ হয়ে যাচ্ছে।
দ্যাট ইজ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ জমে আর্টারিয়াল ওয়ালের ইনসাইডে। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ জমে আর্টারিয়াল ওয়ালের ইনসাইডে, এবং এই প্লেগগুলো জমতে জমতে কি হচ্ছে, প্লেগ মানে তোমার ভিতরে যে লুমেনটা আছে, লুমেনটাকে গ্র্যাজুয়ালি ন্যারো করছে। ও যত ন্যারো হচ্ছে ডিস্টাল সাপ্লাই তত কম হচ্ছে। একসময় যে যখন সাপ্লাই অফ হয়ে যাচ্ছে তখনই তখন আলসার ডেভেলপ করছে, এবং এই আলসারটা কিন্তু অলওয়েজ ড্রাই।